মুহূর্তে ক্ষমতার বাইরে, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। সেখানে দুজন কথা বলেছেন। সার্জিস এখন অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেই, তিনি নাগরিক কমিটিতে চলে গেছেন এবং নাগরিক কমিটির উনি মুখ্য সংগঠক এবং নাগরিক কমিটির যিনি সাধারণ প্রধান আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিও কথা বলেছেন। হাসনাত আবদুল্লাহ কি বলেছেন আগে আমরা একটু যদি পড়ি। গ্রামের যে কৃষক, রিকশাওয়ালা এবং প্রবাসী ভাইয়েরা আছেন তারা আমলাতান্ত্রিক কাঠামোতে যেতে চান না। ইনফ্যাক্ট এই কথাগুলো এসেছিল কারণ এই জায়গায় এদেরকে সরিয়ে দিয়ে সেখানে প্রশাসক পাঠানো মানে কথা হচ্ছে। তো ফলে সেই প্রসঙ্গেই তিনি কথা বলছেন যে প্রশাসক দিয়ে হবে না, তারা চান এমন প্রতিনিধি যার সঙ্গে প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার কাছে যে কোনো সময় তাদের সমস্যা নিয়ে যেতে পারবেন, কোনো ধরা বাঁধা সময় থাকবে না। একটা এলাকার কয়জনের জন্ম কয়জনের মৃত্যু হয় এটা জনপ্রতিনিধি ভালো বুঝবেন। জনপ্রতিনিধির অভাব কোনোদিনও প্রশাসক দিয়ে পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন আমি সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদকে বলবো এই বিষয়ে দ্রুত কমিশন করে দিতে। এই জায়গাটা খেয়াল করি। আমি বিশ্বাস করি যারা ফ্যাসিবাদী পক্ষের কাউন্সিলর তারা পালিয়ে ভারতে চলে গেছেন, আর যারা যাননি তারা অলরেডি যাওয়ার প্রস্তুতিতে আছেন। আমরা ছোট মানুষ, বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিনিয়ত শিখছি, ভুল করছি, ইত্যাদি ইত্যাদি। এরপর আলোচনার মূল জায়গাটা হচ্ছে যারা যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন তারা চলেই গেছেন, অনেকে যাওয়ার প্রস্তুতিতে আছেন, বাকিরা তো ঠিকঠাক আছে। এবং এই আলাপও ওই সমাবেশে হয়েছে যে একটা কমিশন করে খুঁজে বের করা কারা কারা এসবের সাথে জড়িত, কারা নন। সার্জিস আলম বলেন যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা বহাল থাকুক, ফ্যাসিস্টদের যারা সহায়তা করেছিল এমন কেউ বহাল থাকতে পারবে না, আমরা প্রশাসক দিয়ে দেশ চালাতে চাই না। একটা কথা সত্য, এই আইনের মধ্যে যেটা আছে এটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলেছিলাম যে নানান ঠুনকো অজুহাতে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদেরকে বরখাস্ত করা যায় এবং তার জায়গায় অনিবার্যভাবেই কতগুলো আমলাকে বসানো হয়। এই আমলাকে বসানোর টেন্ডেন্সির বিরোধী আমরা, কোনো সন্দেহ নাই, এটা বন্ধ করা দরকার। এমনকি প্রশাসক বসাতে হলেও প্রয়োজনে আইন সংস্কার করে এখানে বিভিন্ন রকম মানুষজন আছেন সমাজে, গণ্যমান্য যেসব ব্যক্তি, শ্রদ্ধেয় যেসব ব্যক্তি আছেন তাদেরকে বসালেও একটা কথা ছিল। আর বসাতেও বা হবে কেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন তো তারা করতেও পারেন, এই আলাপটা আছে। যাই হোক, এরপর যে কথাটা জরুরি সেটা হচ্ছে আগামীতে জাতীয় কমিটি, নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যে দল এসছে তাকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জনাব পাটোয়ারি ওখানে ছিলেন এবং তিনি যে দল আসছে, দলের কথা ওনারা এখন বলে দিচ্ছেন 1-2 মাসের মধ্যে নতুন দল আসবে এবং সেটাকে সমর্থন বা সাহায্য করার কথা বলছেন। মানে এই দলটা বা তাদের যে টেন্ডেন্সি, আমার কাছে শেষ পর্যন্ত মনে হচ্ছে তারা একটার পর একটা ভুলের পথে গেছেন। আমাদের এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই নেতাদের, ছাত্রদের একটা দল হোক এবং সেটা সফল হোক, আমি খুব আন্তরিকভাবে চেয়েছিলাম, এখনো চাই। কিন্তু তারা একটার পর একটা এমন কাজ করে বেড়াচ্ছেন যেটা আসলে তীব্র বিতর্কের জন্ম দেবে এবং যেটা তাদের মানুষের কাছে রেসপেক্ট নষ্ট করে ফেলার প্রবাবিলিটি তৈরি হয়েছে। তারা একটা স্ট্র্যাটেজিক ভুল শুরুতেই করেছেন যে তাদের প্রতিনিধিরা সরকারে গিয়েছিলেন, সরকারে গিয়ে আসলে দল করা এবং আমরা সোকল্ড যে কিংস পার্টি, সেই দুর্নাম তাদের হয় সেটা আমরা সবাই জানি। সেই দুর্নামের ভাগিদার যেমন তারা হলেন একদিকে, একই সাথে সরকারের ব্যর্থতা সবকিছু তাদের গায়ে লেগে যায়। সুতরাং সেটারও এক ধরনের লেগাসি তাদেরকে বহন করতে হবে। নট অনলি দ্যাট, সরকারের সাথে নানাভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা ইনভলভড হয়েছেন, নানা রকম সরকারি কাজের সাথে জড়িত হয়েছেন এবং এতে সত্য মিথ্যে নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে শুরু করেছে। এগুলো তাদের মাথায় রাখা দরকার। এগুলো প্রত্যেকটা সমস্যা তৈরি করেছে এবং তারা দেরি করে ফেলেছেন। অলরেডি 4 মাস পার হয়ে গেছে, সেটা 5-6 মাসের মধ্যে গিয়ে যদি হয়, প্রাথমিক যে আবেগ মানুষের সেটা থিতিয়ে উঠতে শুরু করেছে, সেটাও সঠিক সময় না। কিন্তু তার চাইতেও জরুরি কথাটা হচ্ছে এখন যে তারা যখন এই ধরনের বিতর্কে ঢুকবেন, মানে কাউন্সিলররা থাকবেন, যাচাই বাছাই করে রাখবেন এবং তাদেরকে, তাদের দলকে সাহায্য করবেন। এর রিডিং বিটুইন লাইন্স হচ্ছে আসলে আমরা বুঝে নিতে পারি যে আপনি খুঁজে খুঁজে বের করে মোটা দাগে দেখানোর চেষ্টা করবেন যে, আমি অন্তত তাই বুঝেছি, এটা ভুল হতেও পারে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম, আপনি খুঁজে বের করবেন যে একেবারে অত্যন্ত ম্যাসিভলি যারা ইনভলভ ছিল না, এর বাইরে যারা তুলনামূলকভাবে কম আওয়ামী লীগ এবং তুলনামূলকভাবে কম মাঠে নেমেছে গণঅভ্যুত্থানের সময়ে, তাদেরকে রেখে দেয়া এবং তাদেরকে রেখে দেওয়ার শর্ত হয়তোবা, এই ইন্টারপ্রিটেশন অনেকেই করছেন, আমারও সেই রকম ইন্টারপ্রিটেশন, যে তাদের যে নতুন দল হতে যাচ্ছে সেটাই তাদেরকে নেয়ার চেষ্টা করা।
এটা একটা অঙ্ক হিসেবে সামনে দাঁড়াতে পারে। সো এটা যদি সত্য হয়ে থাকে বা অ্যাটলিস্ট এটা যদি পারসেপশন হয়ে থাকে, আমাদের কিন্তু এই কথাটা মনে রাখতে হবে। আমি বহুবার এই কথা বলেছি যে তাদের কাজ যাই হোক না কেন, রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কের সাথে আমি টকশো করেছি, তো তারা মাঝে মাঝে খুব কড়া কথা সরকারের বিরুদ্ধে বলেন। নাগরিক কমিটির অনেকের সাথে শো করেছি। তো আমি ধারণা করি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা দেখাতে চান যে তারা সরকারের সাথে নেই, তারা কিংস পার্টি নন। কিন্তু তাদেরকে একটা কথা সামনাসামনি বলেছি, সেটা হলো রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে। এই যে পারসেপশন ম্যাটার করে, সেটাই আসলে ডিসাইড করবে তাদেরকে মানুষ কিভাবে দেখবে। সুতরাং এই কাউন্সিলররা কতটা শেখ হাসিনা বিরোধী বা শেখ হাসিনার পক্ষের না, আপনি যতই যাচাই বাছাই করুন না, যাই করুন, এদের সাথে আপনি বহাল করার জন্য কাজ করছেন এবং ওদের কাছে দল তৈরিতে সাহায্য চাচ্ছেন। এবং আমরা ধরে নিতে পারি দল যখন তৈরি হবে, তারা যেহেতু এদেরকে সার্টিফাই করবেন যে এনারা শেখ হাসিনার রেজিমের সহযোগী ছিলেন না, তাদের অনেককেই নেবেন, কারণ তাদের অনেকেই বেশ পাওয়ারফুল ইন অল টার্মস। তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে, তাদের অনেকের লোকজনের সাথে ভালো যোগাযোগ আছে, তারা চাইলে লোক জড়ো করতে পারেন। কাউন্সিলরদের অনেকেরই এই ধরনের সক্ষমতা আছে এবং অনেকেই পারবেন। ইনফ্যাক্ট আওয়ামী লীগের যদি সফটওয়্যার মানে কম খারাপ ধরনের নেতাও হয়ে থাকেন, তারা যদি ডাক দেন তাদের বহু লোকজনকে আনতে পারবেন। এবং অনেক কর্মী আছে যাদের গায়ে আওয়ামী লীগের সিল এত নেই, সুতরাং পারসেপশন তৈরি হতে পারে যে এই ধরনের আওয়ামী লীগকে নিয়ে তারা তাদের দলটাকে তৈরি করার চেষ্টা করছেন। এই পারসেপশন যদি হয়, সেটা খুব ভয়ঙ্কর হবে তাদের জন্য, সুইসাইডাল হবে। আমি জানি না কাদের পরামর্শে তারা এই ধরনের কাজ করছেন, এবং এটা যদি হয়, এটা শুধুমাত্র তাদের দলের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে তা না, যে তরুণরা তাদের জীবন বাজি রেখে লড়াই করেছেন, এরা এই যে হাসনাত সার্জিসদের কথা বললাম, এরা মারা যেতে পারত। ওর বন্ধুরা আরো সমন্বয়করা আছে, তারা জীবন বাজি রেখে লড়াইয়ে নেমেছেন। খুব অল্প সময়ের মধ্যে তাদের গায়ে এই ধরনের কলঙ্ক, এই ধরনের তকমা লেগে যাওয়া, এবং তারা কিন্তু এখন রাজনীতির মাঠে আছেন। একটা কথা তাদের মনে রাখতে হবে, তারা কারো কাছ থেকে কোনো সফট আচরণ এক্সপেক্ট করতে পারেন না। তাদের প্রতিপক্ষ আছে, রাজনৈতিক প্রতিপক্ষ, প্রতিযোগীরা আছে, তারা কিন্তু এগুলো ব্যবহার করবে যে কোনো বিবেচনায়। তাদের এটা একটা খুবই ভুল সিদ্ধান্ত হচ্ছে। তাদের দল গঠনের সাফল্য পাওয়া এমনিতেই এখন অনেক অনিশ্চিত, এবং তারা যদি মনে করে থাকেন এর মাধ্যমে তারা আরো কিছু ভালো করতে পারবেন, আমি বিশ্বাস করি না। হয়তো কিছু সভা সমাবেশের লোক দেখানো যেতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে যদি যাওয়ার প্রশ্ন আসে, দিনের শেষে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাচ্ছি, আপনাকে ভোট পেতে হবে, সেটা আমি মনে করি অনেক বেশি আনসার্টেন হয়ে পড়বে। এটা আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই দুঃখের ব্যাপার হবে, কারণ আমি চাই এখনো ছাত্রদের এই যে দলটা হতে যাচ্ছে, সেটা একটা খুব শক্তিশালী দল হিসেবে মাঠে থাকুক। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির একটা কাউন্টার ফোর্স, সেটা কে হবে আমরা এখনো জানি না। ছাত্ররা যদি সেরকম শক্তি সঞ্চয় করতে পারে, আমাদের গণতন্ত্রের জন্য এরকম একটা কাউন্টার ফোর্স খুব জরুরি। কিন্তু তাদের যে ধরনের কাজ দেখছি, যে ধরনের আচরণ দেখছি, যে ধরনের ভুল ভ্রান্তি দেখছি, আমার কাছে সেইটার ব্যাপারে খুব বেশি আশাবাদী হওয়া মনে হয় না এটা খুব বেশি আশাবাদী হওয়া সম্ভব। আমি আশা করি তারা ভবিষ্যতে এই পদক্ষেপটাও পুনর্বিবেচনা করবেন। শুধু সেটা না, ভবিষ্যতেও তারা কি করতে চান সেটা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তাদের প্রিম্যাচিওর সিদ্ধান্ত নেন। আমি একটা ছোট কথা স্মরণ করিয়ে শেষ করি, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একসাথে শহীদ মিনারে বসে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে বলে আলটিমেটাম দিয়েছিলেন, হয়নি সেটা। এরপর তারা কিন্তু ঠিকই, যেহেতু বিএনপি এটাকে ভেটো দিয়েছিল, তার সাথে আলোচনায় বসেছে, কথা বলেছে, অন্যান্য দলের সাথেও বসেছে, অথচ তারা এই সিদ্ধান্তটাই আগে কথা বলে সিদ্ধান্তটা নিলে কম্বাইন্ডলি হতেই পারতো, তারা কনভিন্স করতে পেরেছে, তাতে তারা পারলো এবং পেরে তারা এই সমস্যাটা আর হলো না। আর যদি দেখতো যে এটা করছে না, তাহলে তারা আর এই আলোচনাতেই যেত না। কিন্তু এই যে ঘোষণা দেওয়ার পর করতে না পারা, এটা তাদের এক ধরনের ফিলিং অফ ডিফিট তাদের সামনে নিয়ে এসছে, জনগণের সামনে তাদের ব্যর্থতা হিসাবে এসছে। এই ভুলগুলো হচ্ছে। সো ভবিষ্যতে তারা যেন এই ধরনের কাজ ওভাবে না করে ওঠেন। যেমন সেদিনই ঘোষণা করেছিলেন সেকেন্ড রিপাবলিকের প্রক্লেমেশন করতে হবে, সংবিধান স্ক্র্যাপ করার ঘোষণা দিতে হবে। আমি জানি না ওগুলোর জায়গায় তারা এখনো আছেন কিনা, কিন্তু সেটা একটু দেখার ব্যাপার হবে যে সেটা যদি না হয়ে থাকে, তাহলে এই যে বলে দিলেন কিন্তু হলো না, আবার যদি সেটাকে চেঞ্জ করতে যান, সেটাও চেঞ্জ করার জন্য যথেষ্ট সঠিক স্টেপ কিনা, সেগুলো সবকিছু তাদের ভেবে করা উচিত। ভবিষ্যতে যথেষ্ট ভাবনা চিন্তা করে তাদের কাজ করা উচিত। একটা কথা তাদের বুঝতে হবে, তাদের বয়স কত সেটা আসলে এখন আর ম্যাটার করে না। আপনি রাজনৈতিক দল করছেন মানে আপনি রাজনৈতিক দলের উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া, আপনি ক্ষমতায় যেতে চান, দেশ চালাতে চান। সুতরাং আপনার বয়স কত, এই বয়সে ভুল হয়,
এই কথাগুলো বলার কোন রকম কোনো সুযোগ আসলে রাজনীতির মাঠে হবে না। এনসিপি বেশ কিছুদিন থেকে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে পারবে না এই আলাপ তুলছেন। এবার এনসিপির হয়ে যিনি সরকারে আছেন, দুজন আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। অনেকে প্রতিবাদ করবেন তারা কি এনসিপি। যাই হোক, ওই তর্কে এখন ঢুকছি না। জনাব আসিফ মাহমুদ কয়েকদিন আগেই প্রস্তর যুগে স্বাগতম বলে এনসিপির মতো করে স্ট্যাটাস দিয়েছেন। এবার তিনি আবারও এমন একটা দাবি তুলেছেন যেটা ভেরি মাচ অ্যালাইনড টু এনসিপি। তারা কীভাবে প্রেক্ষাপট তৈরি করছেন আমি জনাব আসিফ মাহমুদের বক্তব্যেও আসব। প্রথম তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা তুলেছেন যখন ঢাকার দক্ষিণের মেয়র ইস্যুতে নির্বাচন কমিশন কেন ইশরাক হোসেনের বিরুদ্ধে আপিল করেননি। আপিল করা ফরজ, আপিল করতেই হবে। আপনি কোনো রায় পছন্দ করতে পারেন না এবং পছন্দ করে আপিলে যাবেন না, সিদ্ধান্ত নিতে পারেন না বলে আমাদেরকে শেখানো হলো। এবং আপিল ইশরাক জিতেছেন মামলায়, তার মানে আপিল হচ্ছে ইশরাকের বিরুদ্ধে, তার মানে সেই নির্বাচন কমিশন এবং জনাব তাপসের পক্ষে তারা ফাইট করবেন না, ইশরাক মেয়র নন, তাপস মেয়র, ইত্যাদি ইত্যাদি। উদ্ভট সব কথা। এবং এই উদ্ভট পয়েন্টকে সামনে এনে যখন নির্বাচন কমিশনকে সরিয়ে দেওয়ার কথা হচ্ছিল, তখন বোঝা যাচ্ছিল একটা ঘোট পাকানো হচ্ছে। সেই ঘোট পাকানো বাড়ছে এখন ধাপে ধাপে। এরপর আসলে প্রতীক নিয়ে সমস্যা। শাপলা প্রতীক চান এনসিপি। নির্বাচন কমিশন জাতীয় ফুল বা প্রতীক এই ধরনের একটা সব কথা বলে এটা থেকে সরে আসার চেষ্টা করছিলেন। তারা তখন যুক্তি দেন, আমরা এনসিপির ক্ষেত্রে দেখছি যে যাতে ফল কাঁঠাল তো কারো প্রতীক আছে, আমাদের ফুল হতে সমস্যা কোথায়। আর শাপলা কোনো জাতীয় প্রতীক না, এটা জাতীয় প্রতীকের অংশ। এবং এটাকে ভিত্তি করে জনাব সার্জিস আলম, আমি যদি ভুল না করে থাকি, তার স্ট্যাটাস নিয়ে নিউজ হয়েছিল। তিনি বলেছেন যদি প্রতীকের অংশ শাপলা, মানে জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি দলীয় প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষও পারে না, কারণ জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষও আছে। যদিও ধানের শীষ শাপলার মতো করে নেই, শাপলা একেবারে কেন্দ্রে আছে। কিন্তু আর্গুমেন্ট সেটা না, আমার কাছে আর্গুমেন্ট একটা ভিন্ন মনে হয়। সেটা হচ্ছে যেটা দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল নির্বাচন কমিশনেরও। শাপলা প্রতীকটা এর আগে আরেকটা রাজনৈতিক দল নাগরিক ঐক্য চেয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে নাগরিক ঐক্যকে না দিয়ে কেন এনসিপিকে দেওয়া হবে। আমি তো বরং বলি এনসিপিকে যদি শাপলা প্রতীক দেওয়া হয় সেটা এনসিপির জন্যই ভালো হবে না, যে সরকার, নির্বাচন কমিশন টেকনিক্যালি স্বাধীন, কিন্তু প্রশ্ন আসবে সরকার তাকে ইনফ্লুয়েন্স করে এনসিপিকে এটা দেওয়াতে বাধ্য করেছে এবং এনসিপির যে কিংস পার্টি তকমা বা ইমেজ সেটা অনেক বেশি অ্যাস্টাবলিশড হয়ে যায়। যাই হোক, এটা তারা পছন্দ করছেন না এবং সেটার জন্য তারা আন্দোলন করবেন, সেটার জন্য তারা চাপ দিয়ে যাবেন, সেটা বলেছেন। এটাও নির্বাচন কমিশনের প্রতি একটা অভিযোগের কারণেই তারা এই বাড়াবাড়িটা করছেন বলে আমি মনে করি। তারা বোঝেন না, জানেন না তা না, এখানে খুবই বুঝদার মানুষজন আছেন, বয়সে তরুণ হলেও এদের অনেকেই সব কিছু যুক্তি তর্ক বুদ্ধি তাদের এরকমই আছে, এটা না বোঝার কোনো কারণ নেই। এবার আরেকটা জিনিস সামনে আনা হলো এবং সেটা নিয়ে জনাব আসিফ মাহমুদও মাঠে নামলেন। সেটা হচ্ছে নৌকাকে কোনোভাবেই নির্বাচনী প্রতীকের তালিকায় রাখা যাবে না বলে বলছে। তারা বলছেন যে এটা একটা অভিশপ্ত মার্কা, তাই এটা রাখা যাবে না। এখন নৌকা নিয়ে যে যুক্তিটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া আছে আমি এক্স্যাক্টলি পড়ি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক তালিকায় বহাল থাকছে জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। দল বিলোপ ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয় প্রতীকের মালিক নির্বাচন কমিশন। মানে বেসিক্সটা এরকম হচ্ছে যে আপনি যদি ইভেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় বা তারা নিজেরা যদি তাদের দোকান বন্ধ করে দেয় তাহলেও নৌকা থেকে যাবে, কাগজে কলমে এই নৌকা প্রতীকটা অন্য কেউ নেবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুকে তিনি এখন, আমি জানি না উনি সহসাই রিজাইন করে এনসিপিতে জয়েন করছেন কি না, যদি জয়েন করেও থাকেন এই কাজগুলো করা আটার স্টুপিডিটি। মানে বাংলাদেশের এই সরকারকে নিয়ে ডক্টর ছেলে খেলা করেছেন, কিছু বালককে বসে বালখিল্য করাচ্ছেন। মানে উনি যদি ওই দলে যানও সরকারে বসে এই কাজগুলো করা কোনোভাবেই তাদের লিস্ট কোনো বুদ্ধি বা কমন সেন্সেরও পরিচয়ক না। উনি লিখছেন ফেসবুকে, ভেরিফাইড ফেসবুকে তিনি লিখছেন, অভিশপ্ত নৌকা মার্কাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন।
কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল। নাগরিক হিসাবে সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এগুলো করতে পারেন না, এটা মনে রাখা দরকার আছে। আর একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশন, যেটা হাসিনার কমিশন না, মজাটা হচ্ছে এই জায়গায় এই কমিশনটা ডক্টর ইউনূসের নিযুক্ত কমিশন, সেই কমিশনকে এই ধরনের প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মানে নৌকা রাখলেই সেটা আওয়ামী লীগকে আনার জন্য নাও হতে পারে, এটার কোনো কারণ নেই। এর জন্য নির্বাচন কমিশন তার ব্যাখ্যা দিয়েছে। তবে হ্যাঁ, তারা আওয়ামী লীগের একটা জুজুর ভয় দেখাচ্ছেন, আমি কারণটাও জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে যে ঠিক আওয়ামী লীগ বিভৎস সব পাপ করেছে তা না, এগুলো সব রাজনৈতিক হিসাব নিকাশ। আওয়ামী লীগ মাঠে থাকলে এনসিপির আর গুরুত্ব থাকে না, জামায়াতেরও আর গুরুত্ব থাকে না। টেকনিক্যালি বলছি, আওয়ামী লীগ যদি কোনো রকমের নির্বাচনে আসতে পারে, এখনও আওয়ামী লীগের এটা খুবই দুঃখজনক। আমাদের দেশের মানুষের এটাকে আমার অসভ্যতা মনে হয় যে এখনও 20% মানুষ আমার বিবেচনায় আওয়ামী লীগের হার্ডকোর সাপোর্টার্স আছে। সো 20% যদি হয়, আমার বিবেচনায় জামায়াতের সমর্থন পপুলার ভোটের ক্ষেত্রে সর্বোচ্চ 10%, মানে জামায়াতেরও দ্বিগুণ সমর্থন এখনও আছে আওয়ামী লীগের। আর এনসিপি ইজ নট টেস্টেড। তাদের উত্তরাঞ্চলে যেসব সফর হয়েছে তাতে লোক সমাগম হয়েছে। আমি ঠিক জানি না এরা কারা, কিভাবে আসছেন, এগুলো ভোটে ট্রান্সলেটেড হওয়ার আগে আসলে জনসমাগম বা এরকম মানুষজনকে দেখে ডিসাইড করা যাবে না তাদের সমর্থন আসলে ঠিক কোন পর্যায়ে আছে। সুতরাং এনসিপিকে আমরা হিসাবের বাইরেই রাখি। আমি প্রায় বলি এনসিপির আসলে কিছু মানুষজন এখানে আছে বলে আমরা এনসিপিকে পাত্তা টাত্তা দিই। আদারওয়াইজ একটা দল নির্বাচনে যায় নাই, তার কোনো রকম কোনো হিস্ট্রি নাই, সে কত ভোট পাবে কোনো ঠিক ঠিকানা নাই। আদারওয়াইজ তাদের আসলে এই পাত্তা টাত্তা দেওয়ার কথা ছিল না। যাই হোক, এখন আওয়ামী লীগ যদি থাকে তাহলে আমি আগেই বলেছিলাম যে এই দুটো দল এনসিপি এবং জামায়াত নির্বাচনকে নিয়ে ঠ্যাক দিতে পারেন। সেটা হচ্ছে এরকম যে আমরা নির্বাচনে যাব না, সেটা না গেলে প্রকারান্তরে বিএনপি আর তার অ্যালাইন্ড বা তার অ্যালাইরা শুধু মাঠে থাকে, সেই নির্বাচন নিয়ে গ্রহণযোগ্যতার প্রশ্ন আসতে পারে। সেই কারণেই আমি মনে করি যে তারা এই ধরনের জুজুর ভয়ে ভুগছেন যে নৌকা থাকলে আবার আওয়ামী লীগ ফেরত আসে কিনা। কাগজে কলমে বলছে আওয়ামী লীগ যদি ফেরত আসে তাদের তো আসলে খুবই বড় রাজনৈতিক সমস্যা আছে। এটা আওয়ামী লীগ বিভৎসতম পাপ করেছে সেটা না, এখন সব মাঠে সব রাজনৈতিক খেলা হচ্ছে, এর বাইরে কিছু আসলে না। কারণ তখন এনসিপি হয়নি, জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক টৈঠক করে যারা কম পাপ করেছে তাদেরকে নিয়ে আসতে হবে, তবে বলেন নাই, বলেছেন, তারাই এখন এনসিপি করেন, আমাদের সামনে সব রেকর্ড আছে। সুতরাং আমরা বুঝতে পারি এগুলো আসলে রাজনীতি, এর মধ্যে সদিচ্ছা বা গভীর ইচ্ছা এগুলো কিছু না। বিশেষ করে কোনো রাজনৈতিক দল যখন কোনো কিছু নিয়ে মাঠে নামে সেটা যৌক্তিক এবং সহি বিষয় হলেও তার সাথে মধ্যে রাজনীতি থাকে। ফলে যে কথাটা বলছিলাম, সব কিছু একত্র করে এখন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করা হচ্ছে। বহুবার বলেছি, বাংলাদেশের নির্বাচন কমিশনই যদি সব কিছু হতো, তারাই যদি নির্বাচন করতো, তাহলে তো হাসিনা ঠিক ছিল। যারা নির্বাচন কমিশনকে সব বলেন, এনসিপি বলুক, আসিফ মাহমুদ বলুক, তারা শেখ হাসিনার মতো কথা বলেন। আই রিপিট, তারা শেখ হাসিনার মতো কথা বলেন। শেখ হাসিনা এই কথা আমাদেরকে বহু বছর শুনিয়েছেন। আসিফ মাহমুদ সহ অন্যান্য এনসিপি নেতারা তো অনেক ছোট ছিলেন। আমরা সেই 11 সাল থেকে, বিশেষ করে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় তখন থেকে অ্যাক্টিভিজম করি। আমরা যখনই বলতাম তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, তোমার মধ্যে শয়তানি আছে, তুমি নির্বাচন ম্যানিপুলেট করবা, তখন শেখ হাসিনা বলতেন নির্বাচন কমিশন স্বাধীন, তাদের হাতে সব ক্ষমতা আছে, তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক করা হয়েছে, তার আলাদা সচিবালয় আছে, সে সব কিছু, এবং নির্বাচন তারাই করবে, সরকার কোনো নির্বাচন করে না, কনস্টিটিউশনের 20 থেকে 26 সব লেখা আছে, ব্লা ব্লা ব্লা। আজকেও ঠিক একই কথা শুনছি, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো না, তার মানে নির্বাচন কমিশন নির্বাচন করে। টেকনিক্যালি ভুল না, কিন্তু হাসিনার যুক্তি এটা। বাংলাদেশে আমি আগেও বলেছি, আবারও বলছি, নির্বাচন নিয়ে যদি কোনো সংশয় থাকে, নির্বাচন যদি খারাপ হয়, তার প্রধানতম দায় ডক্টর ইউনূস সরকারের। সরকার চাইলে ভালো নির্বাচন হবে, সরকার চাইলে ভালো নির্বাচন হবে না। এজন্যই মজার ব্যাপার, এনসিপিও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত। তারাও তত্ত্বাবধায়ক সরকার চায়, বিএনপি চায়, সবাই চাই, এমনকি আওয়ামী লীগও এখন চায়। আওয়ামী লীগ যদি থাকতো, তারা যদি নির্বাচন করতো, তারাও আসলে তত্ত্বাবধায়ক সরকার চাইছে, অলরেডি প্রকাশ্যে তারা বলেছে। সো এটা ইউনিভার্সালি আছে, তাতেই বোঝা যায় নির্বাচন কমিশন আসলে ম্যাটার করে না। কিন্তু এটা কেন করছেন তারা? কারণ তারা নির্বাচন বানচাল করার একটা পরিস্থিতি বা পিছিয়ে দেওয়ার একটা পরিস্থিতি তৈরির
চেষ্টা অন্তত কারো কারো মধ্যে আছে। আমি আগে বলেছি এই চাপগুলো দেওয়ার মাধ্যমে কিছু ল্যাভারেজ অর্জন করার চেষ্টা যদি হয়, দ্যাটস ফাইন। আমরা শুনি যে তারা বিএনপির কাছ থেকে সিটের ছাড় চান বা আরও কোনো নেগোসিয়েশন থেকে থাকতে পারে, আই এম নট কনফার্ম অ্যাবাউট দ্যাট। কিন্তু যদি সেটা হয়ে থাকে, ঠিক আছে, নির্বাচনে একটা ইস্যু দিয়ে চাপ তৈরি করে আরেক দল থেকে ল্যাভারেজ চাওয়ার চর্চাও আমি গণতান্ত্রিক পেরিমিটারের মধ্যে রাখি। কিন্তু এটাকে যদি ওই রকম চেষ্টার অংশ করা হয়, আমি সে আশঙ্কা বোধ করি, জেনে হোক, একটা অংশ হয়তো বোঝেনি না, কিন্তু একটা অংশ যদি জেনে বুঝে নির্বাচন পেছানো বা বানচাল করার খেলায় যারা আছেন তাদের সাথে অ্যালাইন্ড হন, এটা বিভৎস পরিস্থিতি হবে এবং এনসিপি রাজনৈতিক দল হিসাবে খুবই বিপর্যয়ের মধ্যে পড়বে বলে আমি একেবারেই নিশ্চিত।